নমস্কার, আমি অঙ্কুর ভট্টাচার্য। শুরু করছি পলিটিক্স। দিনের পর দিন গেছে, রাতের পর রাত, আর এই শহর তাকিয়ে তাকিয়ে দেখেছে সেই ছবি। দেখেছে খোলা আকাশের নিচে রাস্তায় বসে রয়েছে শিক্ষকের দল। কখনো শীতের হিম ঝরেছে তাদের ওপর, কখনো বা গ্রীষ্মের আগুন ঝরা রোদ। অসুস্থতা, খিদে, পুলিশি ঝামেলা, এই সব কিছুর মুখোমুখি হতে হয়েছে তাদের। কিছু লোকের দুর্নীতি, হ্যাঁ, অল্প কিছু লোকের দুর্নীতি রাস্তায় ঠেলে দিয়েছে তাদের ভবিষ্যৎ। তারপর কি হলো সে আমরা জানি। জল গড়ালো হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কি বলছে সুপ্রিম কোর্ট? বলছে 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো প্যানেলটাই খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার ফল হলো রাজ্যের 25,753 জনের চাকরি ঢুকে গেল বাতিলের খাতায়। সুপ্রিম কোর্টের এই আদেশে রাজ্য সরকার যে নড়ে বসবে সে তো বলাই বাহুল্য। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে বেতন ফেরত দিতে হবে না চাকরি প্রার্থীদের। কিন্তু এই নিয়োগ দুর্নীতির মামলায় কি ছিল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ? কেন এই রায়? 25,753 জনের চাকরি বাতিল হওয়া তো মুখের কথা নয়। তাহলে কিসের ভিত্তিতে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট? দেখুন। যদি বলতে পারেন এটাই যে একটা দুর্নীতির প্যানেলের মধ্যে আমরা এসে পড়েছি। নিজেরা দুর্নীতি করিনি, দুর্নীতি হয়েছে, বাট সেটা সবাই করেনি। কিছু জন দুর্নীতি করেছে, তাদের জন্য যারা দুর্নীতি করেনি তারাও আর কি। এটা কি সম্ভব কখনো যে 6 বছর চাকরি করার পরে এরকম ভাবে চাকরি চলে যেতে পারে? যাদেরকে চাল কাঁকড় বাছার দায়িত্ব যাদের, তারা যদি ব্যর্থ হয় সেটা কি আমাদের দোষ? আমাদেরকে বলছেন না, আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, আমাদের কোনো প্রমাণ করতে পারেননি আমরা দুর্নীতি করেছি। তাহলে কিসের জন্য আমাদেরকে এই একই শাস্তি দিচ্ছেন যেটা দুর্নীতি করেছে যারা, তাদেরকে যে শাস্তিটা দিচ্ছেন? সুপ্রিম রায় 25,753 জনের চাকরি বাতিল। 2016 সালের নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডির সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ জারি করল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ, চিহ্নিত অযোগ্যদের 12% হারে বেতন ফেরত দিতে হবে। 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি হয়েছে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। রাজ্যের 25,753 চাকরি বাতিল করে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। রায় দিতে গিয়ে আদালতের পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের রায়ে কোনো হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে বলে সুপ্রিম কোর্ট মনে করছে না। নিয়োগ প্রক্রিয়া সঠিক নিয়ম মেনে করা হয়নি। নিয়োগের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত ছিল রাজ্যের শিক্ষা দপ্তরের। যোগ্য এবং অযোগ্যদের তালিকা পেশ করতে পারেনি সরকার। সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চাকরির ক্ষেত্রে সবার মান বিচার করার বিধান রয়েছে। এক্ষেত্রে সংবিধানের সেই অনুচ্ছেদের বিধান মানা হয়নি। সংবিধানের 16 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকারের যে বিধান রয়েছে তা সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে। প্রথম দিন থেকে বলেছি যে সঠিক তথ্য দেয়নি, না এসএসসি দিয়েছে, না বোর্ড দিয়েছে, না সরকার দিয়েছে। একেবারে প্রমাণ হয়ে গেল যে কিভাবে দুর্নীতি করে পশ্চিমবঙ্গে চাকরি হয়। সকাল 10:30 নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করে। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখা হলো। 2016 সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করা হলো। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি মিলিয়ে 25,753 জনের চাকরি বাতিল করা হলো। যোগ্যদের বয়সে ছাড়, চিহ্নিত অযোগ্যদের 12% সুদসহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। আদালত আরও জানিয়েছে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। যোগ্য চাকরিরতদের বেতন ফেরত দিতে হবে না। পূর্বে চাকুরিরত প্রায় 425 জন শিক্ষক তাদের পুরনো চাকরিতে ফিরতে পারবেন। সেক্ষেত্রে তাদের কর্মক্ষেত্রে সিনিয়রিটি বজায় থাকবে। বহাল থাকবে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি। সিবিআই তদন্ত চলবে এবং ফৌজদারি মামলার প্রক্রিয়াও বহাল থাকবে বলে জানিয়েছে আদালত। কিন্তু রাজ্য সরকার পুরো ব্যাপারটাকে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এমনভাবে নিয়ে গেল যার ফলে পুরো প্যানেলটা আজকে বাতিল হলো। রাজ্য সরকারের জন্য, রাজ্য সরকার চোরদের বাঁচানোর জন্য
যোগ্যদের বলি দিত। সুপ্রিম কোর্টের এই রায়ের পর এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিচার ব্যবস্থাকে সম্মান করলেও প্রধান বিচারপতির বিচার মেনে নিতে পারছেন না। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, বেতন ফেরত দিতে হবে না চাকরি প্রার্থীদের। As a citizen of this country, I have every right. আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না, আর তাদের কোনো এর জন্য টাকা ফেরত দিতে হবে না, এটা আমি ক্ল্যারিফাই করে দিলাম কোর্টের জাজমেন্ট দেখে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই রাজ্য কাজ করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার রায় মেনে কিভাবে সব বিষয়টি সামলায় রাজ্য। কলকাতা টিভি। শুধু এসএসসি নিয়োগ নয়, 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ যখন জারি হয়েছে, ঠিক তখনই আরো একটা সমস্যা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে এই বাংলায়। সেখানে প্রতিবাদী মুখ কারা? আপনার আমার খুব চেনা সেলিব্রিটিরা। বুঝতেই পারছেন, টলি পাড়ার অশান্তির কথা। হলিউডের সঙ্গে তুলনা করে বাঙালি যাকে আদর করে ডাকে টলিউড, এই টলিউডের একাংশ কিন্তু সরাসরি বিরোধিতায় চলে গেছে ফেডারেশনের সঙ্গে। কেন এই বিরোধিতা? কি বলছেন প্রতিবাদী সেলিব্রিটিরা? এদের বক্তব্য, ফেডারেশন অভিনেতা পরিচালকদের উপরে যা খুশি তাই শর্ত চাপিয়ে দিচ্ছে। শুটিং করতে কতজন লাগবে, কি ক্যামেরায় শুট হবে, কোথায় শুট হবে, আউটডোরে কতজন নিয়ে যেতে হবে, পরিচালক নয়, সব কিছু ঠিক করছে ফেডারেশন। ধরুন পরিচালকের মনে হচ্ছে 2জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলেই তার কাজ চলে যাবে, কিন্তু প্রতিবাদীদের বক্তব্য, সেক্ষেত্রে ফেডারেশন যদি মনে করে 4জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিতে হবে, তাহলে তার কম নেওয়া যাবে না। এই অভিযোগের বিরুদ্ধে পিছিয়ে নেই ফেডারেশনও। তার ফল এই টলিপাড়ার অশান্তি, যা গড়িয়েছে কোর্ট পর্যন্ত। কি বলছেন মহামান্য হাইকোর্ট? বলছেন এই অভিযোগের তদন্ত করতে হবে রাজ্য সরকারকেই। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক, উত্তম কুমার থেকে ছবি বিশ্বাস, এইসব বিরাট ব্যক্তিত্বের স্মৃতি জড়িয়ে আছে যে টলিউডের সঙ্গে। অশান্তির আগুন মিটবে বাঙালির সেই প্রিয় টলিপাড়ায়? এবার সেই খবর। টলিপাড়ার অশান্তি তদন্ত করতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের। টালিগঞ্জ স্টুডিও পাড়ার অচলাবস্থায় রাজ্যের তথ্য সংস্কৃতি সচিবকে অভিযোগের তদন্ত করার নির্দেশ। 4 সপ্তাহের মধ্যে তদন্ত করে হাইকোর্টে রিপোর্ট দিতে হবে। বৃহস্পতিবার থেকে আর অভিযুক্ত ইউনিয়ন কোনো মামলাকারীর কাজে পেশায় কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। টলিপাড়ার অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হয়। ঠিক কি নিয়ে মামলা? ফেডারেশনের সঙ্গে পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই চলছে। গত বছরের জুলাইয়ে এই দ্বন্দ্ব অচলাবস্থার রূপ নেয়। বেশ কিছুদিন শুটিং বন্ধ থাকে। অভিনেতা পরিচালকদের একাংশের অভিযোগ, ফেডারেশন যা খুশি তাই একতরফাভাবে চাপিয়ে দিচ্ছে। কতজন নিয়ে শুটিং হবে, কি ক্যামেরা ব্যবহার করতে হবে, কোথায় কতক্ষণ শুটিং করতে হবে, আউটডোরে কতজন নিয়ে যেতে হবে, এইরকম যাবতীয় বিষয়ে তারা অযাচিতের মতো নাক গলায়। কথা না শুনলে পরিচালক, প্রযোজকদের কাজ বয়কট করা হয়, ক্ষতি হয় শুটিং এর। আর এই কারণে বাইরের কোনো প্রযোজক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিনিয়োগও করছেন না। এইসব নিয়মের বিরুদ্ধে পথে নেমে অথবা সাংবাদিক সম্মেলন করে প্রতিবাদ করেন পরমব্রতরা। অচলাবস্থা কাটাতে অভিনেতা সাংসদ দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং গৌতম ঘোষরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন। রাজ্য সরকার এই 3 জনকে রেখে একটি কমিটিও করে দেয়। কথা ছিল 3 মাসের মধ্যে কমিটি এই সমস্যার সমাধানে একটু রিপোর্ট দেবে, কিন্তু অভিযোগ সেই কাজও শেষ পর্যন্ত আর হয়নি। ফলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বিদুলা। কলকাতা টিভি। এসো হে বৈশাখ, এসো এসো। রবীন্দ্রনাথের এই চিরচেনা গান গাইবার দিন আবার ফিরে এলো। বাঙালির দরজায় কড়া নাড়ছে আরো একটা পয়লা বৈশাখ। সত্যিটা হলো, পয়লা বৈশাখ সেই দিন যার সঙ্গে মিশে রয়েছে বাঙালির ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, মিশে রয়েছে বাঙালিয়ানার সুগন্ধ। এমনকি সারা বছর জিন্স শোভিত থাকে যারা, তাদেরও অনেকে এদিন নিজেদের সাজিয়ে নেয় তাঁতের শাড়ি বা ধুতিতে। পলাশ তার রক্ত লাল ছড়িয়ে দেয় বাংলার আকাশে। কিন্তু এবারের পয়লা বৈশাখ একটু অন্যরকম। হ্যাঁ, রাজনীতির হাওয়া কিন্তু ইতিমধ্যেই ঘুরপাক খেতে শুরু করেছে বাঙালির পয়লা বৈশাখকে ঘিরে। কিরকম? বেশ শুনুন
আপনারা জানেন এসএসসি মামলা এবং টলিউডের অশান্তি, এই দুটো ঘটনাতেই কোর্টের রায়ের মোকাবিলা করা রাজ্যের কাছে এখন একটা চ্যালেঞ্জ। কিন্তু শুধু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া নয়, এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জোয়ার আনতে পারেন উৎসবেরও। আপনি ভাবতে পারেন সেই উৎসবে কি রাজনীতি মিশে নেই? থাকুক না, ডাক যদি হয় বাঙালি অস্মিতা জাগানোর, বাঙালিয়ানাকে তুলে ধরার, অসুবিধা কোথায়? আর তাই এই পয়লা বৈশাখে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। দলকে ইতিমধ্যে এ বিষয়ে লিখিত নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বিজেপির হিন্দুয়ানির বিরুদ্ধে তৃণমূল কি তুলে ধরতে চাইছে বাঙালিয়ানাকেই? সময় উত্তর দেবে তার আগে এখন পয়লা বৈশাখের খবর। লোকসভা নির্বাচনের আবহে প্রথম বছর সাড়ম্বরে পালিত হয়নি পশ্চিমবঙ্গ দিবস। তবে দ্বিতীয়বার গোটা রাজ্যে এই দিবসকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার নির্দেশ জারি তৃণমূল রাজ্য নেতৃত্বের। পয়লা বৈশাখ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করে বাংলা অস্মিতাকে উদ্বুদ্ধ করতে হবে। তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বকে এমনটাই নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দলের নেতৃত্বে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে লিখিত নির্দেশ পাঠিয়ে ওই দিনটি পালন করতে নির্দেশ দিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিটি মূলত তিনি পাঠিয়েছেন জেলা সভাপতি, জেলা সংগঠনের চেয়ারম্যান, সাংসদ, বিধায়ক এবং শাখা সংগঠনের প্রধানদের। 7টি নির্দেশের কথা উল্লেখ করে এই নির্দেশিকাটি জারি করা হয়েছে। ছোটদেরও অনুষ্ঠানে সামিল করে বাংলা অস্মিতা চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। জেলা, টাউন, ব্লক, পঞ্চায়েত, ওয়ার্ড এবং বুথ স্তরের সংগঠনে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। পশ্চিমবঙ্গ দিবসের পাশাপাশি পালন করতে হবে পয়লা বৈশাখও। রাজ্য সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু এবং জাতীয় সঙ্গীত দিয়ে শেষ। বাংলা নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস পালনের হোর্ডিং এবং ব্যানার দিয়ে কর্মসূচির প্রচার করতে হবে। শাসক দলের এই আয়োজনেও 26 বিধানসভা ভোটের অঙ্ক দেখছে বাংলার রাজনৈতিক মহল। 20 জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে 20 জুন দিনটি পালন করা হয় রাজভবনেও। জানিয়ে তীব্র আপত্তি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই 2023 সালের জুন মাস থেকে তিনি পশ্চিমবঙ্গ দিবসের দিন ঠিক করতে উদ্যোগী হন। বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে মুখ্যমন্ত্রী পয়লা বৈশাখেই পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা ঘোষণা করেন। 2023 সালের পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে ঘোষিত হয়ে গেলেও 2024 সালের লোকসভা ভোটের কারণে তৃণমূল দলগতভাবে তা পালন করতে পারেনি। তাই এবার পয়লা বৈশাখের প্রায় এক পক্ষকাল আগেই লিখিত নির্দেশ দিয়ে বাংলা অস্মিতা জাগরুক করার বার্তা তৃণমূলের। কলকাতা টিভি। তৃণমূল যদি জনসংযোগ করে, বিরোধীরা কি চুপ করে বসে থাকবে? পার্টি কংগ্রেসে আন্দোলন ও নেতৃত্বের দিশা আনতে মাদুরাইতে ব্যস্ত সিপিএম। জেলা সংগঠন গোছাচ্ছে বিজেপিও। সেই খবরই আসছি একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বাঙালির বামপন্থা, সত্যি কথা বলতে সেও যেন স্বপ্ন দিয়ে তৈরি আর স্মৃতি দিয়ে ঘেরা। বামপন্থা নিয়ে কত না কবিতা লিখেছে বাঙালি, লিখেছে উপন্যাস, তৈরি করেছে সিনেমা, বারবার খোঁজ করেছে সেই শেকল ছেঁড়া হাতের। কিন্তু সত্যিটা আদতে এই, সময় বড় নিষ্ঠুর। আরো একটা বড় সত্যি হলো, ইতিহাস খুবই রসিক। সে মাঝে মাঝেই মুচকি হাসে। বামপন্থার লাল পতাকাকে দীর্ঘদিন ধরে বাংলার আকাশে তুলে রেখেছিল যারা, সময়ের কাঠগড়ায় এবার দাঁড়াতে হলো তাদেরকেই। গতকাল মাদুরাইতে সিপিএম এর পার্টি কংগ্রেসের প্রথম দিনেই খারিজ হয়ে গেল বেঙ্গল লাইন। খারিজ করলেন কারা? সিপিএম এর শীর্ষ নেতৃত্বের পাশাপাশি শরিক নেতারাও। কিন্তু কেন? তৃণমূলের কথা বাদই দিন, সিপিএম এর প্রধান শত্রু সংঘ পরিবার ও বিজেপির বিরুদ্ধে বেঙ্গল লাইন কি পুরোটাই ব্যর্থ? দেখুন। ব্যাপী সিপিআইএম পার্টি কংগ্রেস শুরু হয়েছে তামিলনাড়ুর মাদুরাইতে। মাদুরাই থেকে পার্টি কংগ্রেসের সম্মেলন স্থল তাম্মুকামে যাওয়ার সব রাস্তাই ছিল লাল পতাকায় মোড়া। একের পর এক লাল মিছিলের ঢেউ আছড়ে পড়ছিল তাম্মুকাম ময়দানে। সেখানে হাজির ভারতের বিভিন্ন প্রান্তের তাবড় বাম নেতা নেত্রীরা। পার্টি কংগ্রেসের প্রথম দিনেই বেঙ্গল লাইন খারিজ করেন সিপিএম এর শীর্ষ নেতৃত্বের পাশাপাশি শরিক নেতারা। বাংলায় পথভ্রষ্ট সিপিএম দেশ জুড়ে প্রধান শত্রু হিসাবে সংঘ পরিবার ও বিজেপিকে চিহ্নিত করে চরম সংগ্রামের রাস্তায় হাঁটতে হবে বলে পার্টি কংগ্রেসের প্রথম দিনই কারাতের পাশে দাঁড়িয়ে সওয়াল করলেন 4 শরিক, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক ও সিপিআই এমএল লিবারেশন।
জনসমর্থন কেন ফিরছে না সেই পথ অনুসন্ধানের ওপর জোর দেওয়ার পরামর্শ দিলেন প্রকাশ কারাত ও শরিক নেতারা। এছাড়াও তৃণমূলের বিরুদ্ধে বঙ্গ সিপিএম নেতৃত্ব বারবার চিৎকার জুড়লেও কারাত বা শরিকদের এই নীরবতা অন্য রাজনৈতিক সমীকরণের বার্তা দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্মেলনের শুরুতেই সংঘ পরিবার ও বিজেপি যে প্রধান শত্রু সেই সুর বেঁধে দেন প্রকাশ কারাত। বিজেপি সরকার যে অর্থনীতির পথে হাঁটছে তা সংঘের বেঁধে দেওয়া বিধান আর ধর্মের নামে বিভাজনের রাজনীতি দেশকে পিছিয়ে দিচ্ছে। তাতে দেশের গরিব মানুষের বিপদ বাড়ছে বলে মনে করেন কারাত। তাই বাম ধর্মনিরপেক্ষ দলগুলিকে একজোট হয়ে রাস্তায় নেমে এর বিরোধিতা করতে হবে বলে জানান তিনি। সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা ও ফরওয়ার্ড ব্লকের শীর্ষ নেতা দেবরাজনের বক্তব্যেও ছিল গেরুয়া শিবিরের বিরোধিতা। বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে একত্র করে রাস্তায় নামার পক্ষে সওয়াল করেন তারা। বারবার গেরুয়া শিবিরকে রাজনৈতিক শত্রু হিসাবে চিহ্নিত করলেও একবারের জন্য তৃণমূলের নাম মুখে আনেননি কেউই। তাদের চিন্তাভাবনার সঙ্গে শীর্ষ নেতৃত্বের ভাবনার ফারাক রয়েছে উদ্বোধনের প্রথম দিনই তা স্পষ্ট করে দিলেন কারাত সহ অন্যান্য বাম শরিক নেতারা। কলকাতা টিভি। লালে লাল হয়ে গেছে মাদুরাই। পলাশের বদলে নীল আকাশ মাতিয়ে দিচ্ছে রক্ত পতাকা। সিপিএম এর শীর্ষ নেতৃত্ব তুমুল সমালোচনা করছেন বেঙ্গল লাইনের, কিন্তু এর আগেই যা বললাম, সময় মুচকি হাসছে, ইতিহাস মুচকি হাসছে সিপিএম এর দিকে তাকিয়ে। আর শুধু এটুকুই নয়, অঙ্ক মুচকি হাসছে এবার। সেই অঙ্ক বলছে সিপিএম কে শূন্য থেকে শুরু করতে হবে আবার। হ্যাঁ, ঠিকই শুনছেন, লোকসভায় সিপিএম শূন্য, বিধানসভায় সিপিএম শূন্য, বাকি ছিল হাতের 5 রাজ্যসভা। এবার সেই রাজ্যসভাতেও বাংলা থেকে শূন্য হওয়ার পথে বামেরা। আগামী বছর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাজ্যসভার মেয়াদ শেষ, তারপর কলসি পুরোপুরি ফাঁকা। কিন্তু আমরা জানি প্রকৃতিতে শূন্যতা বলে কিছু নেই, প্রকৃতির শূন্যতা মেনে নেয় না। আর তাই সিপিএম এর ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নিতেই পারে বিজেপি। মেয়াদ উত্তীর্ণ আসনে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ করতে পারে তারা। লোকসভা বিধানসভার পর রাজ্যসভা, রাজ্যসভাতেও এবার নিভবে বাম আলো। লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, কিন্তু তাতেও শূন্যের ঘোড়া পরিপূর্ণ হয়নি। 2026 সালের বিধানসভা ভোটের আগেই এবার রাজ্যসভাতেও বাংলা থেকে শূন্য হওয়ার পথে বামেরা। রাজনীতির আঙিনায় শূন্য শুধু শূন্যই হয়, তা বারবার প্রমাণ করে দিচ্ছে বামেরা। একের পর এক নির্বাচনে ভরাডুবি, সময়ের সঙ্গে সঙ্গে বাংলায় একেবারে তলানিতে পৌঁছেছে লাল পার্টি। বাংলার বিধানসভা ও লোকসভায় বাংলার কোনো প্রতিনিধি নেই বামেদের। 26-এর নির্বাচনের আগে রাজ্যসভায় বাংলার হয়ে টিম করে চলতে থাকা একটি আসনও হারাতে চলেছে সিপিএম। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভার 5টি আসনের ভোট। মেয়াদ শেষ হবে তৃণমূলের সুব্রত বক্সি, মৌসুম বেনজির নূর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাকেত গোখলের। একই সময় মেয়াদ শেষ হবে সিপিএম এর আইনজীবী নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। বিধানসভায় শূন্য হয়ে যাওয়ায় সিপিএম বাংলা থেকে বিকাশ রঞ্জন বা অন্য কাউকে আর রাজ্যসভায় পাঠাতে পারবে না। সেই আসনে আরো একজনকে রাজ্যসভার সাংসদ করতে পারবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। 2026 সালের বিধানসভা নির্বাচনে বামেদের দুহাত ভরে দিয়েছিল রাজ্যবাসী। বাংলায় রীতিমতো লাল ঝড় বয়ে গিয়েছিল। 235টি আসনে জয়লাভ করেছিল বামেরা, কিন্তু ওটাই শেষ। তারপর থেকে জয়ের মুখ দেখতে পায়নি তারা। 2011 সালে রাজ্যে পরিবর্তনের নির্বাচনে বিধানসভায় 62টি আসনে জিতেছিল সিপিএম সহ বামফ্রন্ট। সেই ধাক্কায় বাংলা থেকে সিপিএম এর রাজ্যসভার আসন কমতে শুরু করে। 2020 সালে তৎকালীন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের আর্জিতে সাড়া দিয়ে রাজ্যসভায় সিপিএম কে সমর্থন করে কংগ্রেস। বাম কংগ্রেসের যৌথ সমর্থনে রাজ্যসভার সাংসদ হন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যসভায় শূন্য হওয়ার নেপথ্যে দলের একটা অংশের সুবিধাবাদী মানসিকতাকেই দায়ী করেছে নেতৃত্ব। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, সংসদীয় রাজনীতির নিয়মেই বামপন্থীরা ফের নিজেদের হারানো আসন ফিরে পাবেন। এখন সিপিএম এর হাতে পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো বিধায়কই নেই। বিজেপি হয়ে গিয়েছে প্রধান বিরোধী দল, যার সুবাদে ইতিমধ্যেই অনন্ত মহারাজ এবং শ্রমিক ভট্টাচার্যকে রাজ্যসভায় পাঠাতে পেরেছে তারা। আগামী বছর বিকাশের মেয়াদ উত্তীর্ণ আসনে পশ্চিমবঙ্গ থেকে আরো একজনকে রাজ্যসভার সাংসদ করতে পারবে বিজেপি। কলকাতা টিভি। সিপিএম এর রাজ্যসভার আসন নিয়ে না হয় বিজেপি একটা সেই আসনে রাজ্যসভায় পাঠানোর অঙ্ক করছে, কিন্তু বিজেপির গোড়ার কি অবস্থা, সাংগঠনের কি অবস্থা, সেই বিষয়ে খবর দেব আপনাদের একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর। সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন পলিটিক্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। সিপিএম অঙ্কে না হয় শূন্য পেল, বিজেপির অনেক মাস্টারমশাই, অনেক কোচিং ক্লাস, আরে তার তো একটা ফল আছেই। আর তাই শূন্য পাওয়া সিপিএম এর ফাঁক ভর্তি করতে রাজ্যসভায় আরো একজন সাংসদ পাঠাতে পারে তারা। কিন্তু বাংলায় একটা কথা আছে, তা হলো গোড়ায় গলদ। গোড়ায় যদি গলদ থাকে তাহলে যাই করুন না কেন সে ওই ভস্মে ঘি ঢালা। বঙ্গ বিজেপিরও হচ্ছে তাই। মুখ্যমন্ত্রী কে হবে এই নিয়ে চিৎকার চেঁচামেচি করেছিল বঙ্গ বিজেপি। আরে মুখ্যমন্ত্রী রাখুন, সে তো অনেক দূরের কথা। আগে তো রাজ্য সভাপতি, জেলা সভাপতি এসব ঠিক করতে হবে, তাই না? শ্রমিক না শুভেন্দু, অগ্নিমিত্রা না সুকান্ত, আর এর সঙ্গে দিলুদা তো আছেনই। এদের ভেতরে কে রাজ্য সভাপতি হবেন এ নিয়ে তো গোলমাল ছিলই। এখন জেলা সভাপতির রদবদল নিয়েও বিপুল গোলমাল বিজেপিতে। তাই তো হয়, নৌকার হাল যেমন যাবে দাঁড়কেও তো তার পিছু নিতে হবে। আর তাই এই গোলমাল। কোন জেলা সভাপতির নাকি যোগ আছে তৃণমূলের সঙ্গে, আবার কারোর বিরুদ্ধে আছে টাকা পয়সা ৯-৬-এর অভিযোগ। কি করবে বঙ্গ বিজেপি? বিজেপির অন্দরে গোলমাল বাড়ছে, কিছুতেই বিক্ষোভ দ্বন্দ্ব ধামাচাপা দিতে পারছে না গেরুয়া শিবির। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির রদবদল নিয়ে বিতর্ক থামার নাম নিচ্ছে না। নতুন ৮ জেলার সভাপতির ঘোষণার পর থেকেই দলের অন্দরে বিক্ষোভ দেখা দিয়েছে। ডায়মন্ড হারবারে জেলা সভাপতি পদে সোমা ঘোষের নিয়োগ নিয়ে অসন্তোষ চরমে। বিজেপির একাংশের দাবি সোমা তৃণমূলের ঘনিষ্ঠ, তার বিরুদ্ধে সরব হয়ে কর্মীরা তাকে সরানোর দাবি তুলেছেন। এমনকি তার তৃণমূল ঘনিষ্ঠতার প্রমাণ হিসেবে একটি ছবি ভাইরাল করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানানো হয়েছে। হাওড়া গ্রামীণের নতুন জেলা সভাপতি দেবাশিস সামন্তের নিয়োগ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তার বিরুদ্ধে আর্থিক ৯-৬-এর অভিযোগ উঠেছে। অভিযোগ, ২০১১ সালে তিনি চিটফান্ড মামলায় ৩ মাস জেল খেটেছিলেন। সম্প্রতি সংঘের প্রয়াত সদস্য অমল বসুর কাছ থেকে ২৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অমল বসু ছেলে সপ্তর্ষি মামলা করেছে, তবে বিধায়ক রাজা সেনের হস্তক্ষেপে তার জেল যাত্রা হয়নি বলে অভিযোগ। বীরভূমের সভাপতি নিয়েও প্রশ্ন উঠছে। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, তার নেতৃত্বে বিজেপি কোনো আসন পায়নি এবং শাসক দলের ইশারায় তিনি বীরভূমের বিজেপি সংগঠন চালান। তা সত্ত্বেও কেন তাকে আবার সভাপতি করা হলো তা নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে। জেলা সভাপতির এই রদবদল নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব এখন প্রবল চাপে। কর্মীদের ক্ষোভ নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নিতে হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগেও জেলা সভাপতির নাম নিয়ে অসন্তোষ প্রকাশ্যে এসেছিল। বঙ্গ বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ২৫টির সভাপতির ঘোষণা হয়েছিল দৌড়ের দিন। তবে ঘোষণা ২৪ ঘন্টার মধ্যে সেবারও অসন্তোষ প্রকাশ এসেছিল। বিজেপি নেতৃত্বের মতে নতুনদের মধ্যে অনেকেই আরএসএস ঘনিষ্ঠ। তবে সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, নতুন এবং পুরনোদের একসঙ্গে কাজ করতে হবে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে শ্যামল রায়কে জেলা সভাপতি করা হলে দলের একাংশ প্রতিবাদ জানায়। কারণ শ্যামল আগে আরএসপি, পরে তৃণমূলে ছিলেন। যদিও শ্রমিক ভট্টাচার্য এটিকে অপপ্রচার বলে উড়িয়ে দেন। সব মিলিয়ে রাজ্য সভাপতির নাম যেমন বিজেপি এখনো ঠিক করে উঠতে পারছে না, আবার উল্টো দিকে জেলা সভাপতির নাম ঘোষণা করেও দলের মধ্যে অস্বস্তি কমাতে ব্যর্থ গেরুয়া শিবির। কলকাতা টিভি। রাজ্য বিজেপি যখন বিসমিল্লাহ গলদ নিয়ে অতিষ্ঠ, তখন কেন্দ্রের বিজেপিও কিন্তু খুব যে সন্তুষ্টিতে আছে এমনটা নয়। এবং তার কারণ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু। অন্তত মোদীজি তো তাই বলতেন। কিন্তু আসল কথাটা হলো তিনি ডোনাল্ড ট্রাম্প। যে ট্রাম্প কখন যে ট্রাম্প কার্ড ফেলবেন আর কখন যে তুলবেন তা সম্ভবত তিনি নিজেও জানেন না। বেশ কিছুদিন ধরেই ট্রাম্পের শুল্ক বৃদ্ধির হুমকি সহ্য করতে হয়েছে ভারতকে। তোয়াজ করার চেষ্টাও হয়েছে সরকারের তরফে। যেখানে একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা ট্রাম্পের হুমকির বিরুদ্ধে মুখ খুলেছিল, সেখানেও চুপচাপ নির্ভেজাল ভালো ছেলেটি হয়ে থেকেছে নরেন্দ্র মোদীর সরকার। আহা, হায় বেচারা, লাভ হলো না কিছুতেই। শেষ পর্যন্ত ট্রাম্প সাহেব সেই ২৬% শুল্ক চাপিয়ে দিলেন। ভারতের রপ্তানি বাণিজ্যে তার কতটা প্রভাব পড়বে তা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু সম্বোধন করেও ভারতের উপরে 26% শুল্ক চাপিয়ে কার্যত শাস্তির খাড়া চাপিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট পদে বসার অব্যাহতির পর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দুই দেশের সম্পর্ক উন্নত করার অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে প্রথম থেকেই কাটা হয়েছিল ট্রাম্পের শুল্ক বৃদ্ধির একতরফা হুমকি। ভারতকেও তা সহ্য করতে হয়। ট্রাম্পকে তোয়াজ করতে শতপ্রণোদিত হয়ে ভারত কিছু পণ্যের শুল্ক ছাঁটাই করেছিল, কিন্তু বুধবার মধ্যরাতে ভারত সহ নানা দেশের পণ্যে পাল্টা শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছে আমেরিকা। এই শুল্ক বিতর্ক নিয়ে এতদিন প্রধানমন্ত্রী মোদী নীরবতা পালন করে এসেছে। সরকার ট্রাম্পের একতরফা ঘোষণার মোকাবিলা আদৌ করতে চায় নাকি আপোষের পথে হাঁটবে সেটা সরকারিভাবে স্পষ্ট করেনি ভারত। অথচ এই পটভূমিতে চীন, কানাডা, মেক্সিকোর মতো দেশ পাল্টা মার্কিন আমদানির ওপরে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়ে বস্তুত বাণিজ্য যুদ্ধের ডাক দিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ভারত ও তার এশীয় প্রতিবেশীদের উপর কত শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। ভারত 26%, বাংলাদেশ 37%, পাকিস্তান 29%, শ্রীলঙ্কা 44%, চীন 34%, জাপান 24%। মধ্যরাতে শুল্কর হার ঘোষণার পর বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সরকারিভাবে মুখ খুলেছেন। তিনি বলেন, সর্বাগ্রে আমেরিকার স্বার্থ রক্ষায় যদি ট্রাম্পের নীতি হয় তাহলে মোদির কাছে ভারতের স্বার্থই অগ্রাধিকার পাবে। অর্থ প্রতিমন্ত্রী জানান, ভারত পরিস্থিতির পর্যালোচনা করছে। এর প্রভাব কতটা পড়বে তা বিচার করে তার মোকাবিলায় ভারত বদ্ধপরিকর বলে জানিয়েছেন পঙ্কজ চৌধুরী। देखिए, यूएस का काम है, उनका अमेरिका फर्स्ट है, ट्रम्प साहब का, तो मोदी जी के लिए इंडिया फर्स्ट है। अब उसकी हम लोग समीक्षा करेंगे, फिर क्या उसका असर पड़ेगा, कैसे उससे निपटना देखा जाए। अब जरा टैरिफ देखा जाए, उसको फिर विचार किया जाए, फिर देखा जाएगा क्या करना होगा। এতকাল নীরব থাকার পর মোদী প্রশাসন এই প্রথম ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে সরব হল। প্রতিবেশী চীনের মতো ভারত মার্কিন প্রশাসনের উপরে পাল্টা চাপ তৈরি করে কিনা এখন সেটাই দেখার। কলকাতা টিভি। মোহাম্মদ ইউনুস এই কিছুদিন আগেও যাকে নিয়ে নানা রকম মিমে মাতোয়ারা হয়ে উঠেছিল এপারের বাঙালিরা। ইউনুস নাকি পাকিস্তানের থেকে পরমাণু বোমা আনছেন আমাদের মারবেন বলে। হাসির কথা সন্দেহ নেই, কিন্তু যা রটে তার খানিকটা তো বটে। তা না হলে মোহাম্মদ ইউনুস চীনকে উত্তর পূর্ব ভারতে প্রভাব বিস্তারে ডাক দিতেন না, বলতেন না ভারত মহাসাগরে প্রবেশের একমাত্র গেটওয়ে বাংলাদেশ। এই রকম আবহাওয়াতেই ব্যাংককে বিমস্টেক সামিটে মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মোহাম্মদ ইউনুস। ব্যাংককে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমস্টেক সামিটে যোগ দিতে ব্যাংককে উপস্থিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। 4 তারিখ মানে আগামীকাল দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হবে বলে খবর। এরই মধ্যে ইউনুস ভারতের অস্বস্তি বাড়িয়েছেন সাম্প্রতিক চীন সফরে। মোহাম্মদ ইউনুস চীনকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশকে ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে প্রভাব বিস্তার করতে। তার বক্তব্য, ভারত মহাসাগরে প্রবেশের একমাত্র গেটওয়ে বাংলাদেশ, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কার্যত আবারও 7 সিস্টার্স নিয়ে নাক গলিয়েছে বাংলাদেশ। সেখানে দাঁড়িয়েই বিমস্টেক বৈঠক নিয়ে ভারতের ভূমিকা কি হবে তাই নিয়ে প্রশ্ন উঠছে। বিমস্টেক বা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যার সদস্য দেশ ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল ও ভুটান। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক এবং পরিকাঠামোগত উন্নয়নের একটি প্রধান মঞ্চ। এই সংস্থার মাধ্যমে ভারত বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে চায়। বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে বিমস্টেকের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং ভারত মহাসাগরের প্রবেশদ্বার হিসেবে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিমস্টেকে চীন না থাকায় ভারত সাধারণত বিমস্টেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী সদস্য হিসেবে পরিচিত। তবে ইউনুসের চীনের প্রতি আত্মসমর্পণ এই ইকুয়েশনটাই পাল্টে দিয়েছে। ইতিহাস সাক্ষী, চীনের গোয়েন্দা সংস্থাগুলো উত্তর পূর্ব ভারতে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে গোপন সহায়তা প্রদান করে এসেছে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে অনুপ্রবেশও হয়েছে বারবার। তবুও বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে যদি অতিরিক্ত ঘনিষ্ঠতা বাড়ায়, তবে সেটি ভারতের জন্য নতুন নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি করতে পারে। চীনের ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণও ইতিমধ্যে একটি গুরুতর হুমকি। চীন জলসম্পদের উপর নিয়ন্ত্রণ বজায় রেখে ভারত ও বাংলাদেশের কৃষি, বিদ্যুৎ উৎপাদন
এবং পরিবেশগত ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে। এসব কিছু মাথায় রেখে ইউনূসের মন্তব্য যে দিল্লির সাউথ ব্লক ভালো চোখে নেয়নি তা সহজেই বোঝা যায়। এখন এই পরিস্থিতিতে ব্যাংককে হতে চলেছে মোদি ইউনূস বৈঠক যদি না হতো সেক্ষেত্রে তা ভারতের কূটনৈতিক পদক্ষেপ হিসেবেই ধরা হতো, যা বাংলাদেশের ওপরে চাপ তৈরি করার জন্য যথেষ্ট ছিল। আর যদি বৈঠক হয় সেক্ষেত্রে উত্তর পূর্ব ভারত নিয়ে ইউনূসকে প্রধানমন্ত্রী মোদি কড়া বার্তা দেবেন কিনা তা সময় বলবে। ট্রাম্প মোদিকে বাংলাদেশের দায়িত্ব দিয়েছেন, বলেছেন বাংলাদেশ সমস্যা নিয়ে মোদিজি ভালো ভাববে। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে 7 সিস্টার্স ইস্যু ছাড়াও বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচার, বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও সীমান্ত সংক্রান্ত সমস্যা নিয়ে কড়া বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মোদি জ্ঞান বা কূটনৈতিক চাপ দিতেই পারেন মোহাম্মদ ইউনূসকে, কিন্তু সেই একই অভিযোগ তাঁর বিরুদ্ধে তুলছে বিরোধীরা। ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের ভূমিকা নিয়েই বিরোধীদের অসন্তোষ। সেই খবরে ফিরছে একটা বিরতির পর। দেবোত্তর সম্পত্তি বাঙালির গল্প উপন্যাসে, পুরনো দিনের সিনেমা, থিয়েটারে বারবার ফিরে এসেছে এই কথা। এরই একটা অন্য ভার্সন ওয়াকফ, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় সম্পত্তি। এবার তার উপরেই আঘাত হানল বিজেপি, যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এনেছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, ওয়াকফ বিল নিয়ে ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করছে বিজেপি। মুসলমান সমাজের ভেতরে তৈরি করতে চাইছে ফাটল, আর এভাবেই মুসলিমদের একাংশের ভোট টেনে নিতে চাইছে নিজের ভোট ব্যাংকে। না করে উপায়ও নেই। বিরোধীদের বক্তব্য, সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও হালে পানি পাচ্ছে না বিজেপি, আর তাই ভোটের রাজনীতিকে মাথায় রেখেই এই ওয়াকফ বিলের নাটক, যা শেষ পর্যন্ত ফাটল ধরাতে পারে দেশের ধর্মীয় সম্প্রীতিতেও। সব মিলিয়ে আগুন নিয়ে খেলছে বিজেপি। ভারতের সংসদে পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল 2025, যা দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিরোধী দলগুলোর অভিযোগ, বিজেপি সরকার এই বিলের মাধ্যমে দেশের ধর্মীয় সম্প্রীতিতে ফাটল ধরানোর চেষ্টা করছে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব লোকসভায় এই বিলের তীব্র সমালোচনা করেন এবং একে বিজেপির বিভাজনমূলক এজেন্ডার অংশ বলে আখ্যা দেন। 1995 সালের ওয়াকফ আইনের সংশোধনী হিসেবে আনা এই নতুন বিলের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার নিয়মকানুনে পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেছেন, এই আইন ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনাকে আরো কার্যকরী করবে। তিনি বলেন, আমরা বিলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছি, যা নতুন গড়ের সূচনা করবে। তাই নতুন আইনের নাম রাখা হয়েছে উমেদ, ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি এবং ডেভেলপমেন্ট অ্যাক্ট। বিরোধীদের মতে বিজেপি এই বিলের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় এবং সাম্প্রদায়িক মেরুকরণের মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। অখিলেশ যাদব বলেন, বিজেপি শুধু হিন্দু মুসলিম বিভাজনে থেমে নেই, এখন তারা মুসলিমদের মধ্যেও বিভেদ তৈরি করতে চাইছে। এই বিল দেশের কোটি কোটি মানুষের বাড়িঘর এবং দোকান কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে অখিলেশ যাদব আরো বলেন, বিজেপি জমির জন্য লালা ঝরাচ্ছেন। ওরা এই রেলওয়ে এবং প্রতিরক্ষা বিভাগের জমি বিক্রির জন্য একাধিক পরিবর্তন এনেছে। এখন তারা ওয়াকফ সম্পত্তির উপরে নজর দিয়েছে। তিনি আরো বলেন, যখনই বিজেপি কোনো নতুন বিল আনে তখন বুঝতে হবে তারা তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। অখিলেশ যাদবের মতে এই বিল বিজেপির জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হতে পারে। তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির ভোট কমেছে। এখন তারা মুসলিমদের মধ্যেও বিভাজন সৃষ্টি করে ভোট ব্যাংক কায়েম করতে চাইছে। কিন্তু জনগণ সচেতন, তারা বিজেপির এই চক্রান্ত বুঝতে পারছে। এই বিল নিয়ে লোকসভায় বিজেপি ও বিরোধীদের মধ্যে তুমুল বাকযুদ্ধ হয়। আসাউদ্দিন ওয়েসি অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টেনে আনেন, বলেন, ওয়াকফ নিয়ে আলোচনার সময় অটল বিহারী বাজপেয়ী সংসদে উপস্থিত ছিলেন। তিনি যখন এই বিলের পরিবর্তন চাননি তখন হঠাৎ এই বিজেপি পরিবর্তন চাইছে কেন? তবে কি বাজপেয়ীর বিজেপির থেকে এখনের বিজেপি আলাদা? প্রশ্নটা গুরুত্বপূর্ণ। ওয়াকফ আইন পাশের পরে বিজেপি সেই আইনের ব্যবহার কিভাবে করে এখন সেটাই দেখার। কলকাতা টিভি। লোকসভায় পাশ হয়ে গেল ওয়াকফ বিল, তা নিয়ে শোরগোল করলো বিরোধীরা। কিন্তু বুধবার মাঝরাতে নিশ্চুপে যে ঘটনা ঘটল তার জবাব কোথায় খুঁজব? বিরোধী শিবিরের প্রথম সারির নেতারা প্রায় কেউ নেই, মাঠ ফাঁকা। আর সেই ফাঁকা মাঠেই বিজেপি সরকার পাশ করিয়ে নিল মণিপুরের রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব। ডাবল ইঞ্জিনের সরকার চালাতে না পারলে রাষ্ট্রপতি শাসন ছাড়া আর উপায় কি? কিন্তু খবর কি শুধু এটুকুই? না, এরই মধ্যে বিজেপির নিশানা রাহুল গান্ধীর দিকে। বিজেপির অভিযোগ, রাহুল এর আগে বারবার মণিপুর নিয়ে চিৎকার করেছেন, কিন্তু লোকসভার আলোচনায় কোথায় ছিলেন তিনি? দেখুন সেই খবর।
বুধবার মধ্যরাতে বিরল ঘটনার সাক্ষী থাকল ভারতীয় সংসদ। বিরোধী শিবিরের প্রথম সারির নেতাদের অনুপস্থিতিতে লোকসভায় প্রায় ফাঁকা মাঠে বিজেপি সরকার পাশ করিয়ে নিল মণিপুর রাষ্ট্রপতির শাসন প্রস্তাব। দীর্ঘ বিতর্কের পর বুধবার রাত 2টার সময় প্রস্তাবটি অনুমোদিত হয়। এর আগে রাত 1:57 পাশ হয় ওয়াকফ সংশোধনী বিল। গত 2 বছরেরও বেশি সময় ধরে জাতিগত সংঘর্ষ ও অশান্তিতে বিধ্বস্ত মণিপুর। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সরকার রাজ্যের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছিল বলে বিরোধীদের অভিযোগ। কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনার হুমকি দেয়। চাপের মুখে 9 ফেব্রুয়ারি বীরেন সিং পদত্যাগ করেন। কিন্তু বিজেপি নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে ব্যর্থ হওয়ায় মাত্র 4 দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতির শাসন জারি করে। নিয়ম অনুযায়ী সংসদের অনুমোদন ছাড়া রাষ্ট্রপতির শাসন 2 মাসের বেশি চলতে পারে না। সেই অনুমোদনই মধ্যরাতে নেয় বিজেপি নেতৃত্বাধীন সরকার। বিরোধীরা সংসদে মণিপুর ইস্যুতে আলোচনার দাবি জানায়। মধ্যরাতে আলোচনার সময় কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতির সময়েও প্রধানমন্ত্রী একবারও যাননি। ডিএমকে সাংসদ কানি মুঝি বলেন, সরকার যে মণিপুরকে গুরুত্ব দেয় না তা বোঝা যাচ্ছে মধ্যরাতের আলোচনায়। তৃণমূল সাংসদ সায়নী ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেন, মহিলাদের উলঙ্গ করে হাঁটানো হয়েছে, অথচ প্রধানমন্ত্রী নির্বিকার। বিরোধীদের আক্রমণের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, মণিপুরের শান্তি ফেরানোর জন্য যা যা করণীয় তা করা হচ্ছে। দুই জাতির সংঘর্ষে উত্তপ্ত মণিপুর নিয়ে রাজনীতি না করে সমাধানের পথ খোঁজা উচিত। তার ভাষণের পর রাত 2টার সময় মণিপুর প্রস্তাব পাশ হয়ে যায়। রাত 2:41 লোকসভা অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। কিন্তু এরই মধ্যে বিজেপি অভিযোগ তুলেছে রাহুল গান্ধীর বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, মণিপুর নিয়ে বারবার রাহুল গান্ধী অভিযোগ তুলেছিলেন কেন্দ্রকে নিশানা করে, কিন্তু লোকসভার মণিপুর নিয়ে আলোচনায় উপস্থিত ছিলেন না রাহুল গান্ধী। হ্যাঁ, একটি এক্স পোস্টে দাবি করা হয়েছে মণিপুর আলোচনার আগেই নাকি লোকসভা ছেড়ে চলে গিয়েছিলেন রাহুল গান্ধী। তবে রাত 10টার পর এক্স স্যান্ডেলের পোস্টে রাহুল গান্ধী আবারও কেন্দ্রকে নিশানা করেই মাঝরাতে মণিপুর ইস্যু সংসদে তোলা নিয়ে কটাক্ষ করেছেন। মণিপুরের অশান্তি ঘিরে রাজনৈতিক টানাপোড়েন চরমে উঠেছে। বিরোধীরা একে কেন্দ্রের অবহেলা হিসেবে দেখছে, আর সরকার দাবি করছে তারা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চেষ্টা করছে। তবে মধ্যরাতে আলোচনার সিদ্ধান্ত ও প্রথম সারির বিরোধী নেতাদের অনুপস্থিতিতে প্রস্তাব পাশ হওয়া নিয়ে বিতর্ক চলতেই থাকবে। কলকাতা টিভি। পলিটিক্স আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি। রাত দিন সাথে।